দর্শক, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মুখে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পর আজকে যে কাণ্ড ঘটল, বিশেষ করে শরীফ ওসমান হাদিকে গুলি করার যে কাণ্ড, তাতে নির্বাচন হওয়াটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন যদি না হয় তাহলে কাদের লাভ, নির্বাচন ভণ্ডুল করে কাদের লাভ, সেই ইকুয়েশনটা হয়তো রাজনীতিবিদরা কিংবা রাজনীতি বিশেষজ্ঞরা করবেন। সেরকম একটা জটিল পরিস্থিতিতে আজকে সেনাপ্রধানকে আমরা বলতে শুনলাম, তিনি বললেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা। সেই কঠিন চ্যালেঞ্জটা আদতে কি, আমাদের সামনে আর কি কি কঠিন চ্যালেঞ্জ আছে? আগামী নির্বাচনটা হওয়াও কি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা তিনি তার অধস্তন কর্মকর্তাদের উদ্দেশ্যে বললেন, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বললেন। চলুন একটু জেনে দেখি কোন প্রেক্ষাপটে আমাদের সেনাপ্রধান মনে করছেন যে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের সেনাপ্রধানের কথা। তিনি তার অফিসারদের উদ্দেশ্যে যে কথা বলেছেন তাতে মনে হতেই পারে যে আমরা বোধহয় খুব খারাপ একটা সময়ে অবস্থান করছি। অবশ্য বাস্তবতাও তাই। আজকে প্রকাশ্যে দুপুরবেলা রাস্তায় যখন একজন ছাত্রনেতাকে গুলি করার ঘটনা আমরা দেখলাম, তখন সেটা নিয়ে নানা ধরনের স্বার্থের আলোচনা হচ্ছে। কার স্বার্থ এখানে থাকতে পারে এই ঘটনা ঘটানোর পেছনে, কাদের স্বার্থসিদ্ধি হতে পারে, কারা লাভবান হতে পারেন, এই ইকুয়েশনগুলো তৈরি হয়েছে এবং নানাভাবে এখনও চলছে সেই আলোচনা। সেরকম মুহূর্তেই সেনাবাহিনীর প্রধান যেটা বললেন, কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কোন কঠিন চ্যালেঞ্জের কথা বলছেন সেটা আলোচনার আগে একটু জেনে দেখি তিনি কোন প্রেক্ষাপটে কোথায় বললেন। নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর এই যে কঠিন চ্যালেঞ্জ, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাসে দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ এই বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সেনাপ্রধান এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বার্ষিক অধিনায়ক সম্মেলনের শুরুতেই সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। সেনাবাহিনী প্রধান ইভিআরসিতে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি, 24 পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার কমান্ডার এবং দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান। তারপরে নানা আনুষ্ঠানিকতা হয়। সেখানেই তিনি একটা বক্তব্যে বলেছেন যে আমাদেরকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের সামনে বোধহয় মানে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমরা গতকালকে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকার দেখেছি রয়টার্সে সাক্ষাৎকারের ব্যাপারেও তিনি সেনাপ্রধান সম্পর্কে কথা বলেছেন এবং খুবই পজিটিভ কথা বলেছেন সেনাপ্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে, কিন্তু এই সেনাপ্রধান তিনি গণতন্ত্রে ফিরে যেতে চান, তিনি কোনোভাবেই সামরিক শাসন চান না কিংবা ক্ষমতা দখল করতে চান না। সেনাপ্রধান নিজেও বারবার এই কথা বলেছেন এবং এই কথা বলে তিনি কিন্তু প্রশংসিত হয়েছেন এবং এটাতেও প্রশংসিত হয়েছেন, অনেকে প্রশংসা করেছেন যে একজন সেনা তিনি চাইছেন গণতন্ত্র ফিরে আসুক, দ্রুত নির্বাচন হোক, অথচ নির্বাচন নিয়ে যখন কাপঝাপ চলছিল সেই সময়ে এটা নিয়ে আলোচনা হয়েছে প্রচণ্ড, যে সেনাপ্রধান যখন চাইছেন দ্রুত নির্বাচন হোক এবং গণতন্ত্রে ফিরে আসি, তখন সরকার কেন দ্রুত নির্বাচন চাইবে না? সেনাপ্রধানের নানা ধরনের কথাবার্তা, নানা মূলত কথায় বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে। সবথেকে বেশি প্রশংসিত হয়েছে তার বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার রাজনৈতিক বিভিন্ন কর্মীর দিক থেকে আসলেও সেনাবাহিনী সেটার ব্যাপারে
কোনো অ্যাকশানে যায়নি, ধৈর্যের সাথে সেটা সহনশীলতার সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু অনেকে আবার বলেন যে সেনাবাহিনী যখন মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটা সেনাপ্রধানের গায়ে গিয়েই শেষ পর্যন্ত লাগে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখি। কিংবা আজকেও যেটা হলো, শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটা আমরা দেখলাম, এবং গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আজকে কিন্তু অলরেডি নির্বাচন কমিশন প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা থানা পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন, 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন। তার মানে হচ্ছে যে এখন দেশটা যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাওয়ার কথা, অফিসিয়ালি সরকারের আন্ডারে থাকার কথা নয়, সেরকম পরিস্থিতিতে যদি আইনশৃঙ্খলার এই অবনতি ঘটতে থাকে তাহলে নির্বাচনটা আগামীতে হবে কি না, ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হওয়ার কথা সেটা হবে নাকি বানচাল হয়ে যাবে। যদি নির্বাচন পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে 12 তারিখের পরে 17 তারিখ থেকে রমজান শুরু, সুতরাং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে হবে না, মার্চ এপ্রিলে গিয়ে আবার ছেলেদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সুতরাং সেই সময় নির্বাচন করা সম্ভব হবে না, চলে যেতে হবে জুনের দিকে। জুনের দিকে চলে গেলে তখন বর্ষার মৌসুম, বৃষ্টির মৌসুমে সাধারণত বাংলাদেশে নির্বাচন হয় না। সুতরাং যদি ফেব্রুয়ারি থেকে নির্বাচন পিছিয়ে যায় তাহলে নির্বাচন চলে যেতে হবে আবারও ওই 26-এর শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে। তার মানে হচ্ছে যে 10 মাস, মানে 9-10 মাস পিছিয়ে যেতে হবে নির্বাচন নিয়ে। এরকম পরিস্থিতি যখন, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, সেই অবনতি থেকে উদ্ধারের একটা দায় কিন্তু সেনাপ্রধানের রয়েছে। সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে তিনি বলছেন কিনা, কিংবা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তিনি কতটা পারবেন। এর আগে আমরা দেখেছিলাম যে তিনি সবসময়ই চেয়েছেন দেশে ইনক্লুসিভ নির্বাচন হোক, কিন্তু সেই জায়গা থেকে তিনি হয়তো একটু নীরব হয়ে গেছেন। সরকারের সাড়া না পেয়ে সরকার ইনক্লুসিভ নির্বাচনে যেতে চায়নি। সরকার একটা বড় সংখ্যার মানুষের প্রতিনিধিত্ব বাদ দিয়েই নির্বাচন করতে চায়। সাম্প্রতিক জরিপে দেশের বেশিরভাগ মানুষ, 69.2% মানুষ সবাইকে নিয়ে নির্বাচন, আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে দেওয়ার অধিকারের কথা বললেও সরকার সেটাতে কর্ণপাত করেনি। সেই মুহূর্তে সেনাপ্রধানের কথাও আদতে বাস্তবায়িত হয়নি। সেরকম মুহূর্তে সেনাবাহিনী যখন চায় যে তারা দ্রুত ব্যারাকে ফিরে যাবে, এই দ্রুত ব্যারাকে ফিরে যাওয়ার ব্যাপারটা কিন্তু আরও পিছিয়ে যাবে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আরও বেশি হতে থাকে। শরীফ ওসমান হাদির এই ঘটনা, এবং এই ঘটনা যদি আরও খারাপ দিকে মোড় নেয়, আল্লাহ না করুক তিনি যদি বেঁচে ফিরতে না পারেন, তাহলে এই একটা ইস্যুই নির্বাচন পেছানোর ইস্যু হিসেবে কাজ করতে পারে, যেটা কারো কাছেই কাম্য নয়। সেই ক্ষেত্রেই আলোচনা হচ্ছে চতুর্দিকে যে এই ঘটনাগুলো ঘটিয়ে আদতে লাভটা কার, লাভটা কোন পক্ষের। সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিংবা সেনাপ্রধান কতটা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন, মোকাবেলা করতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, আপনি কতটা আস্থাবান সেনাবাহিনীর ওপরে যে তারা এই পরিস্থিতি কন্ট্রোলে এনে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যথাযথভাবে করতে সরকারকে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।